দিলীপ ঘোষ একটা কথা খুব ভালো বলেছেন যে ভুল সময়ে জন্মেছে তো তাই অভ্যাসটা ভুল হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুসলমানদের একটি বড় অংশ তাদের 30% ভোটের অহংকারে আছে। তারা বুঝতে পারছে না যে এটা কেবল একটি বোঝা যা গাধার পিঠে আছে। এখন প্রশ্ন হচ্ছে, গাধার মালিক পরিবর্তন হলে গাধার কি ফায়দা? বোঝা তো তাকে বইতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। কেমন আছেন? পশ্চিমবঙ্গে এসআইআরে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। 27 লক্ষ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত আবেদন করেছে যে তারা ভোট দিয়েছে, এখনও বেঁচে আছে এবং তাদের কাগজও আছে। এই বিশাল সংখ্যায় বাদ পড়া বিষয়টি এতটা সহজ না যতটা আপনি ভাবছেন। বিষয়টি অত্যন্ত গুরুতর রাজনৈতিক ও সাংবিধানিক চিন্তা তৈরি করেছে। এবং শুনে থাকবেন হয়তো যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনগণনা শুরু করার নির্দেশও দিয়ে দিয়েছেন। এখন যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ পড়া ভোটারদের নাম বাদ রেখেই জনগণনা হয় এবং সেই জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন হয়, তাহলে মুসলমানদের জন্য পশ্চিমবঙ্গে এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে জানেন? ওই গাধার মতো যার পিঠে একটা বোঝা আছে, কিন্তু বোঝাটি কার, কে তার প্রকৃত মালিক, এই ধোঁয়াশা চিরকালের জন্য তৈরি হবে। আর এটি ব্যাখ্যা করার জন্য আজকের ভিডিওটি। এই ভিডিওটি কয়েকটি স্তরে বিশ্লেষণ করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই শেয়ার করবেন, কারণ এটি একটি সতর্কীয় ভিডিও। ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলি। আমি আমার এই ভিডিওটিতে বলেছিলাম যে সস্তা রাজনৈতিক টার্গেট না হয়ে যখন যে ক্ষমতায় থাকবে সেই শক্তির পিছনে থাকাটাই বর্তমান মুসলিম কমিউনিটির জন্য বুদ্ধিমানের কাজ। এর অনেক কারণ আছে। মুসলমানরা যদি শুধু ভোট দেওয়াটাকেই শক্তি মনে করে তাহলে তারা খুব ভুল করছে। আমার এই কথাটি হয়তো অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু আফসোস এই ভিডিওটিতে আমি সেটি বলতেও পারবো না, কারণ দেশ স্বাধীনের পর থেকে প্রায় 80 বৎসরের অলসতা এবং দূরদর্শিতার অভাবে এই জাতি ভারতের রাজনীতিতে একটি সহজ মহড়ায় পরিণত হয়েছে। এর জন্য দায়ী হলো বড় বড় মুসলিম সংগঠনগুলো। তাদের হেজমনির জন্যে একই বাজারে মুসলমানরা একই মহাজনের কাছে বারবার বিক্রি হয়েছে এবং হচ্ছে। আজকের ভিডিওটি আপনাকে ভবিষ্যতে মুসলমানদের অবস্থা বুঝতে একটু সাহায্য করবে। তো আমি বলছিলাম যে এই যে এসআইআর হয়ে গেল, এই এসআইআরে বড় একটি অংশের নাম বাদ পড়েছে এবং এর পরে পরে জনগণনা শুরু হচ্ছে। যাদের নাম বাদ পড়েছে ভোটার লিস্টে তাদেরকে কি ধরা হবে জনগণনায়, নাকি বাদ যাবে? এটি একটি বড় প্রশ্ন। যদি বাদ রেখে জনগণনা ফাইনাল লিস্ট করা হয় আর তার ভিত্তিতেই যদি ডিলিমিটেশন হয়, তাহলে আমার ওই কথাটি মনে পড়ছে যখন শুভেন্দু অধিকারীকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে মুসলিম ভোট একটি ফ্যাক্টর বাংলায় ক্ষমতা ধরে রাখার জন্য বা ক্ষমতা পাল্টানোর জন্য। শুভেন্দু অধিকারী তখন বলেছিলেন ক্ষমতায় আসলে ভবিষ্যতে এটি আর ফ্যাক্টর থাকবে না। আমি তখনই অনুমান করেছিলাম মুখ্যমন্ত্রীর মনের ভিতরে একটা প্ল্যান চলছে। প্রিয় মুসলিম ভাই, আপনাকে প্রথমে বুঝতে হবে ডিলিমিটেশন কি। ডিলিমিটেশন হলো জনসংখ্যার ভিত্তিতে নতুন করে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা নির্ধারণ করা। সমগ্র ভারতে শেষ সবচেয়ে বড় ডিলিমিটেশন হয়েছিল 2002 থেকে 2008-এর মধ্যে। এরপর 2023-এ আসামে ডিলিমিটেশন হয়। এনআরসি হওয়ার পর আসামে 2023-এ যে ডিলিমিটেশনের হয়েছে, যে ডিলিমিটেশনটি তার পূর্বের নকশা যদি আপনি দেখেন, পরিবর্তনটা দেখলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে জনগণনার ভিত্তিতে আবার বিধানসভা কেন্দ্রগুলোর সীমানা বদল হবে। ডিলিমিটেশন হলে 3টি জিনিসের পরিবর্তন হয়। নম্বর 1, কোন এলাকায় কটি আসন থাকবে। নম্বর 2, কোন এলাকার সীমানা কোথায় হবে। নম্বর 3, কোন সম্প্রদায়ের ভোট কতটা দুর্বল বা প্রভাবশালী হবে। পশ্চিমবঙ্গে
মুসলমানদের সংখ্যা আনুমানিক 27 থেকে 30-এর মধ্যে বলে বিভিন্ন অনুমান রয়েছে, কিন্তু এই জনসংখ্যা নির্দিষ্ট একটি জায়গায় নেই, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তবে সমানভাবে ছড়ানোও নেই। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর সংখ্যা একটু বেশি। অবাক করার বিষয় হলো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সবচেয়ে বড় সংখ্যা এই জেলাগুলোতে। এবং আরও অবাক করার বিষয় হচ্ছে মুসলিম ভোটার বেশি বাদ পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই নাম ডিলিট হবার পর যদি জনগণনা এবং তারপরে ডিলিমিটেশন হয় তাহলে কি হতে পারে? নম্বর 1, মুসলিম ভোটের রাজনৈতিক ঘনত্ব কমে যাবে। এটি সবচেয়ে বড় আশঙ্কা। ধরা যাক একটি কেন্দ্রে মুসলমান 45%, ডিলিমিটেশনের মাধ্যমে সেই কেন্দ্রকে ভাগ করে এমনভাবে নতুন নকশা করা হবে যাতে মুসলিম ভোট 25 থেকে 30-এ নেমে যায়। একে রাজনৈতিক ভাষায় বলা হয় ক্র্যাকিং, প্যাকিং এবং স্টাকিং। এই পদ্ধতিকে জেরিমেন্ডারিংও বলে, অর্থাৎ একটি সম্প্রদায়ের ভোটকে ছড়িয়ে দিয়ে তাদের রাজনৈতিক প্রভাব কমিয়ে দেওয়া। নম্বর 2, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে ভেঙে দেওয়া হবে। উদাহরণস্বরূপ মুর্শিদাবাদ বা মালদার মতো জেলা। এই জেলায় যদি নতুন করে সীমানা আঁকা হয় তাহলে গ্রামীণ মুসলিম অঞ্চলকে অন্য হিন্দু প্রধান এলাকার সঙ্গে জুড়ে দেওয়া হবে। ফলে মুসলিম ভোট নির্ণায়ক থাকবে না, মুসলিম প্রার্থী জেতা কঠিন হয়ে যাবে এবং সংখ্যালঘু ইস্যু রাজনৈতিক অগ্রাধিকার হারাবে। নম্বর 3, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া আর তার পরে পরে জনগণনা ইজগাল টু ব্যাপক ক্ষতি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি কোনো সম্প্রদায়ের বহু মানুষ ভোটার তালিকায় না থাকে এবং একই সময়ে জনগণনাতেও তাদের সংখ্যা কম ধরা পড়ে বা নথিভুক্ত না হয়, সেই ডিলিমিটেশনে তাদের প্রতিনিধিত্ব কমে যাবে। অর্থাৎ কম ভোটার ইজগাল টু কম রাজনৈতিক শক্তি, কম জনসংখ্যা রেকর্ড ইজগাল টু কম আসন সংখ্যা। নম্বর 4, লোকসভা আসনের ভারসাম্য বদলাতে পারে। ভারতে আগামীর লোকসভা কেন্দ্রের ডিলিমিটেশন নিয়ে এমনিতেই দক্ষিণ বনাম উত্তর ভারতের বিতর্ক চলছে, যারা এই খবরটি জানেন। যদি নতুন জনসংখ্যা অনুযায়ী আসন বাড়ানো হয় তাহলে বেশি জনসংখ্যা বৃদ্ধির অঞ্চল বেশি আসন পাবে। তখন অভিবাসন ও ধর্মীয় প্রশ্ন রাজনৈতিক ইস্যু হয়ে যাবে। তখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুসলিম অধ্যুষিত সীমান্তবর্তী এলাকাগুলো তখন আরও রাজনৈতিক নজরদারির মধ্যে চলে আসবে। নম্বর 5, মুসলিম রাজনীতির ধরন বদলে যাবে। যদি ডিলিমিটেশনের পরে মুসলিম ভোট কিং মেকার না থাকে, ছোট সংখ্যালঘু ব্লক হয়ে যায়, তাহলে বড় দলগুলো মুসলিম প্রার্থী কম দিবে, মুসলিম ইস্যুতে কম কথা বলবে এবং মুসলিমদের কাজ কম করবে এবং পরিচয় ভিত্তিক রাজনীতি বাড়বে। ছোট আঞ্চলিক বা ধর্মভিত্তিক দল তৈরি হবে, যা আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি। হুমায়ুন কবির, নওশাদ, আসাদুদ্দিন ওবেসি এবং সৈয়দ রুহুল আমিন। আর যদি এই ধারা চলতে থাকে তাহলে আগামী 10 থেকে 15 বছরে পশ্চিমবঙ্গে মুসলিম প্রতিনিধিত্ব কমবে। মার্কেটের নেতা অনেক থাকবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না এবং সংখ্যালঘু অধ্যুষিত আসনের চিত্র বদলাবে। জোট রাজনীতি নতুনভাবে গড়ে উঠবে। ধর্মীয় মেরুকরণ বাড়বে। ধর্মীয় মেরুকরণ যত বাড়বে বিজেপির তত ফায়দা হবে। শেষ কথা, ডিলিমিটেশন খারাপ কিছু নয়, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। কিন্তু যদি ভোটার তালিকায় বাদ পড়া নাম জনগণনায় উল্লেখ না করা হয় এবং তার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ হয় এবং এই 3টি প্রক্রিয়া পরপর এমনভাবে ঘটে, এসআইআর হলো, জনগণনা হলো, ডিলিমিটেশন হলো, সেখানে নির্দিষ্ট কোনো সম্প্রদায় মনে করে যে তারা পরিকল্পিতভাবে বাদ পড়ছে, তাহলে সেটি শুধু সেই জাতির নয়, গোটা গণতান্ত্রিক কাঠামোর জন্য উদ্বেগের বিষয়, চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তাই এই প্রশ্নটি কেবল ধর্মীয় নয়, সমান প্রতিনিধিত্ব, সাংবিধানিক অধিকার এবং রাজনৈতিক ভারসাম্যের প্রশ্ন। আর যখন মুসলমানরা
নিজেদের ভোটে মুসলিম প্রার্থীকে জিতাতেই পারবে না, বা হয়তো দু একটা জিতালেও আবার কোনো ফায়দা হবে না, বরং হিন্দু মুসলিম ফাটল বাড়তেই থাকবে। কেন্দ্রে যেমন বিজেপি সব দোষ জওহরলাল নেহরুর দিকে ঠেলে দেয়, বাংলার বিধানসভায় মুসলিম এমএলএরা সব দোষ টিএমসি এবং সিপিএমের দিকে ঠেলে দিবে। নিজেদের দুর্বলতা দূর করতে কারো না কারো ওপর তো দোষ দিতেই হবে। ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি সম্পূর্ণ বিনামূল্যে। আসসালামু আলাইকুম।